এরব, যেটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে কারক। এরবকে বাংলায় কি বলা হয়? কারক। একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, আরেকটা যদিও ওই কারকের 5 প্রকারের মধ্যে নাই, কিন্তু আরবি গ্রামার অনুসারে যেটা হয় সেটা সম্বন্ধ কারক। বুঝেছেন? কর্তৃকারক তো আপনারা বোঝেন, সাবজেক্ট যেটাকে আমরা বলি। আরবিতে বলা হয় ফাইলুন, ফাইল। আরবিতে কি বলা হয়? ফাইলুন। আর কর্মকারক যেটা, সেইটাকে আমরা বলি, বাংলায় বলি, ইংরেজি বলি অবজেক্ট। আমি লেখার পরে লিখতেছি তো অস্পষ্ট হতে পারে, আপনারা একটু আপনাদের ওখানে ভালো করে লিখে নিন। এখন বলতে পারেন এই বইতে যা আছে তাই পড়াচ্ছেন না কেন? বইতে একটু সংক্ষিপ্ত তো, ওই জন্য আপনাদের বোঝানোর জন্য একটু এদিক ওদিক দৌড়ঝাঁপ করতেছি আর কি। বুঝেছেন? এবং এই দৌড়ঝাঁপের পেছনে কোনো আগে পূর্ব পরিকল্পনা থাকে না, আলহামদুলিল্লাহ ক্লাসে এসেই দৌড়ঝাঁপ করি আর কি। এটা হচ্ছে অবজেক্ট, যেটাকে আমরা আরবিতে বলি হচ্ছে মাফউলুন। মাফউল। বুঝতেছি। জি। আমি এরব মানে এই যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এরব হচ্ছে কারক। কারক 3 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধ সম্বন্ধকারক। কারক। জি জি। তারপরে আচ্ছা, এখন যেটা সম্বন্ধ কারক, সেটা আসলে ইংলিশে আমার এই মুহূর্তে মনে নেই। পজিটিভ না, পজিটিভ তো ভার্ব, ওটা আলাদা। ওই যে আসছে না অ্যাপোস্ট্রফি এস, তারপর অফ দিয়ে করতে হয়, এটাকে কি বলে? একটা নাউনের সাথে নাউন, প্রোনাউনের সাথে নাউন, এগুলোকে ইংরেজিতে কি বলে? পজিটিভ। হ্যাঁ, পজেসিভ। পজিটিভ। পজেসিভ পজিটিভ। না, এটা জেনেটিভ, সরি জেনেটিভ, পজেসিভ না, জেনেটিভ। এটা এটা হচ্ছে জেনেটিভ। এটা তখন আমার কেসের মধ্যে চলে যাবে, বুঝতে পেরেছেন? তা এখানে কর্তৃকারককে বলা হয় আবার কারক। ওই সরাসরি কারকের ইংরেজি যদি ধরেন, তাহলে একটা ভালো কথা আপা মনে করে দিচ্ছে। একটা হচ্ছে পজেসিভ কেস, আর একটা হচ্ছে কি অবজেক্টিভ কেস, আর একটা হলো জেনেটিভ কেস। সবাই বুঝেছেন তো? যাই হোক, পজিটিভ, অবজেক্টিভ, জেনেটিভ এগুলো আপনাদের না বুঝলেও কর্তৃকারক তো বোঝেন, যেখানে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যেমন কোনটা হচ্ছে যে কোনটা কর্তৃকারক? হ্যাঁ, কর্তৃকারক কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবেন। যেমন আপনি যদি বলেন যে রফিক কেম হিয়ার, তখন আমি প্রশ্ন করলাম, ভালো করে শুনতে পাইনি, তা আমি বললাম কি হু ডিড কাম হিয়ার বা হু কেম হিয়ার যদি আমি বলি, তাহলে আপনি উত্তরে কি বলবেন? রফিক কেম হিয়ার। তাহলে হু মানে হলো কে না? হ্যাঁ, জি। মানে কি কে? কে। কে? আচ্ছা, এখন এটা তো গেল হু, হু মানে কে। এবার আমি যদি বলি হুম, হুম যদি বলি তাহলে অর্থ হবে কিন্তু কাকে। হুম অর্থ কি? কাকে। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? তখন আপনি বলবেন রফিক, বা আই ওয়ান্ট রফিক। এই যে যে হুম, এটা হচ্ছে আপনার অবজেক্ট, হু হলো সাবজেক্ট বা কর্তৃকারক, এটা হচ্ছে কর্মকারক। আর এইটা হলো, আমি যদি বলি হু ইজ হি, তখন আপনি উত্তরে বলবেন যে সান আপ রফিক। সে কে? সান আপ রফিক। তার মানে কি সানটাও নাউন, আবার রফিকটাও কি নাউন। তার মানে সম্বন্ধ হবে কিন্তু আপনার দুইটা নাউনে নাউনে সম্বন্ধ হতে পারে, দুইটা নাউনে নাউনে সম্বন্ধ হতে পারে।
নাউনে নাউনে ও সম্বন্ধ ইংরেজিতে যেমন অফ দিয়ে হয়, কখনো অ্যাপোস্ট্রোফি এস দিয়ে হয়, ওইটাকে বলে সম্বন্ধ। বুঝতে পেরেছেন? মাইনে এবার আমরা আসি, ই পাইছো ওরা দেশে। আরে আল্লাহ রে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে কর্তৃকারককে আরবিতে বলে ফাইল, কর্মকারককে আরবিতে বলে মাফউল, আর সম্বন্ধকে আরবিতে বলা হয় কি? মুতাল মাজরুর কি বলা হয়? জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, এটাই সম্বন্ধ। তা আমরা এটা পরে আলোচনা করব, জেনেটিভ যেটা, জেনেটিভ কেস যেটা, এটা আমরা পরে আলোচনা করব। বুঝতেছি। জি, কর্মকারকটা কি মাফুল? সম্বন্ধকারক হচ্ছে, কর্মকারক হচ্ছে মাফুল, হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে এখন একটু সাদা জায়গাতে যেতে হবে, দেখে বইয়ের কোথাও সাদা জায়গা পাই কিনা। হ্যাঁ, এটা পেয়ে গেছে একটু। আর সম্বন্ধকারক কোনটা? কাকে বলে? সম্বন্ধ হচ্ছে দুই, একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়, তারপরে জার মাজরুর হয়। একটু একটু শুধু শুনে রাখেন আর কি, এটা আমাদের একটু সময় লাগবে এটা বুঝতে। তাহলে সম্বন্ধ হয় কি কি দিয়ে? জার মাজরুর অথবা মুদাফ মুদাফ ইলাইহি। এবার আমরা দেখেন, আপনার তো দেখলেন বাংলায় প্রকাশ করলাম কর্তা হচ্ছে কে দিয়ে, কর্ম প্রকাশ করলাম কি অথবা কাকে, ঠিক না? এই দুইটা আগে আলোচনা করব। ইংরেজিতে আমরা বললাম হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্তৃকারক, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি? কর্মকারক। কর্মকারক। ঠিক আছে? জি, এখন জি। আরবিতে দেখেন, এই যে যে কর্তৃকারক সেটাকে তো আমরা বললাম ফাইল, ফাইলুন। এখন আমি ফাইল চিনবো কিভাবে? আমি তো এখানে ইংরেজিতে যেমন আমি জানতেছি হু দিয়ে প্রশ্ন করলে বোঝা যাচ্ছে, বাংলায় কে দিয়ে প্রশ্ন করলে জানা যাচ্ছে, কিন্তু আরবিতে আমি বুঝবো কিভাবে? মনে রাখবেন, আরবিতে ফাইল হবে কোনো শব্দের শেষে, শব্দ বলতে ইসম, ইসম, ইসমের শেষে যদি কি থাকে, একটা পেশ অথবা দুইটা পেশ, আপাতত এতটুকু শেখেন, আরো অন্যান্য অনেক আরো ব্যাপার আছে। তাহলে যেটা হচ্ছে ফাইল হবে আরবিতে মনে রাখবেন মারফু মানে রফা, রফা মানে পেশ। যে নাউনটা মারফু হবে, মারফু মানে কি? যে নাউনের শেষে নাউনটা পেশ বিশিষ্ট হবে, যে নাউনটা পেশ বিশিষ্ট হবে, ভালো করে শুনবেন, সবসময় কিন্তু পেশ হবে না, পেশ বিশিষ্ট বলেছে কিন্তু। তাহলে যে নাউনটা পেশ বিশিষ্ট হবে সেটা কি বললাম? রফা। ফাইল, ফাইল। ফাইল, ফাইল। যেমন দেখেন, আমি যদি এখন বলি করিম, উপরেরটাকে মুছে দেবো, একটু জায়গা হবে তাহলে, মুছে দিলাম। যেমন দেখেন আপনি আহ রফিকুন, আচ্ছা রফিকুনটা একজনের নাম হয়, অন্য একটা শব্দ দিচ্ছি আমি, রফিকুন অবলিক মুসলিমুন, মুসলিমুন, আরো একটা অবলিক দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ফাইলটা পরে লিখতেছি। পরে কথা বলি একটু, 10 মিনিট এরপরে লিখবো 10 মিনিট পরে কথা বলি। মুআল্লিমুন, মুআল্লিমুন। এরপরে লিখবো কাতিবুন, কাতিবুন মানে কিন্তু লেখক, মনে রাখবেন নতুনটা। কাতিবুন অর্থ কি? লেখক। 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 এবার দেখেন এর নিচে আবার লিখতেছি মুসলিমান, আমরা কথা বাবুজি, বলি বাবুজি কেন? রফিকন,
মুআল্লিমান। তারপরে হলো কাতিবান। এখন দেখেন এই লাইনের সবগুলো শেষে কি আছে? দুই পেশ আছে না? জি দুই পেশ মানে কি? এটা অবশ্যই নাউন। দুই পেশ মানে কি? নাউন এটা অবশ্যই নাউন। তানবিন থাকলে কি হয়? শব্দের শেষে তানবিন থাকলে সেটা কি হয়? নাউন হয় নাউন হয়। এটাই নাও। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এখন আরেকটা বিষয়, এটা কোন প্রকারের নাউন? জেন্ডারগত দিক থেকে সবগুলো আমরা রিপিট হবে, কিন্তু জেন্ডারগত দিক থেকে এটা কোন প্রকারের নাউন? প্রপার নাউন। হ্যাঁ, সবগুলো কিন্তু মাস্কুলিন। সবগুলো কি মাস্কুলিন না? জি জি আমরা এতদিন যা পড়েছি সেগুলোর হচ্ছে কিন্তু মাস্কুলিন। কিভাবে? কারণ আমরা গতকাল যেগুলো ফেমিনিনের আলামত পড়েছি সেইগুলো কিন্তু এখানে নাই। আছে নাকি? ফেমিনিনের আলামত আছে লাইনে? নাই নাই। নাই আচ্ছা, এবার বলেন আর্টিকেলগত দিক থেকে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় এইগুলো কোন প্রকারের নাউন? অনির্দিষ্ট। অনির্দিষ্ট সবগুলো নাকি? অনির্দিষ্ট। রফিক, রফিক কিন্তু নির্দিষ্ট। রফিক নির্দিষ্ট এক্সেপশনাল রফিক, এক্সেপ্ট রফিক, বাদ বাকি সবগুলো কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট এখন নির্দিষ্ট এই অনির্দিষ্টের কারণেই কিন্তু সবগুলোর শেষে তানবিন হয়েছে, ঠিক না? জি জি আর এই সবগুলো হচ্ছে বাক্যে সাবজেক্ট হবে, সেই জন্য শব্দের শেষে সবগুলোতে কি হয়েছে? পেশ। হয়েছে, পেশ হয়েছে। সবগুলো কি হয়েছে? পেশ পেশ হয়েছে হয়েছে। কারণ এই কোনোটাকে কেউ অবজেক্ট বলতে পারবে না। এই চারটা শব্দকে পৃথিবী উল্টে গেলেও এই চেহারা দেখে কেউ সাবজেক্টের বাইরে অবজেক্ট বলতে পারবে না। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি। কেন অবজেক্ট বলতে পারবে না? একটা আলামত আছে এখানে, সেটা হচ্ছে কি? দুই পেশ। দুই পেশ, দুই পেশ, দুই পেশ, দুই পেশ। তাহলে এখানে সাবজেক্ট হওয়ার আলামত কি আছে শব্দের শেষে? দুই পেশ দুই পেশ। দুই পেশ বুঝতে পেরেছেন? দুই পেশ হওয়ার কারণ কিন্তু এটা হচ্ছে নাকিরা, ওই জন্য কিন্তু। যদি এর পূর্বে আলিফ লাম আসতো, যেমন আমরা আবার লিখবো, অসুবিধা নেই। মুসলিমুনটাকে যদি আমরা ডেফিনিট করব কিভাবে? আল মুসলিমু, তাহলে সেটাও কিন্তু সাবজেক্ট। এখানে লিখলাম, দেখেন, আল মুসলিমু। তাহলে মুসলিমুন, এটার আল মুসলিমু হবে কেন? শব্দের শেষে কি আছে? হ্যাঁ, শব্দের শুরুতে কি আছে? আল। আল আছে আলো আছে। তা এখানে আল মুসলিমু কেন হলো? শেষে একটা পেশ হলো কেন? আল আল। আলের কারণে আল থাকলে আল শব্দের শেষে একটা পেশ হবে। এবার দেখেন, আমি যদি বলি আল মুআল্লিমু, তাহলে কয়টা পেশ হবে শেষে? একটা পেশ, কারণ আলিফ লাম। একটা পেশ। আল কাতিবু কি হবে? শেষে একটা পেজ। কারণ কি? শেষে একটা একটা পেশ পেশ। হবে এটাও কিন্তু ডেফিনিট, আলিফ লাম আসার কারণে একটা পেশ হলো। তার মানে আমরা বলতে পারি এক কথায় যে সিঙ্গুলার নাউন, এটাও একটা মনে রাখবেন কিন্তু, এগুলো কিন্তু সব সিঙ্গুলার। আমরা যেহেতু এখনো দ্বিবচন বহুবচন পড়িনি, এই জন্য আপনাদেরকে আমি ওইদিকে নিব না এখন। দ্বিবচনের কিন্তু আবার কর্তা হওয়ার ক্ষেত্রে নিয়ম আলাদা। বুঝতে পেরেছেন? তাহলে এই সিঙ্গুলার নাউনগুলোর মধ্যে দুই ভাবে কর্তা নির্ধারণ হয়। কয় ভাবে? দুই ভাবে। দুই ভাবে। একটা হচ্ছে কখনো শব্দের শেষে ডাবল পেশ হয় যখন সে নাউনটা নাকেরা, অনির্দিষ্ট হয়। মানে অনির্দিষ্ট বলবো না, আলিফ লাম ছাড়া হয়। ক্লিয়ার? জি আর একটা পেশ হবে কখন? যখন আলিফ লাম সহ হয়। এর বাহিরে আপনাকে আর কেউ কিছু বলতে পারবে না ইনশাআল্লাহ।
তাহলে আমরা কি বললাম, একমাত্র প্রপার নাউন ছাড়া আপনার যদি কোনো নাউনের সে শুরুতে আল হয়, তাহলে সেই নাউনটা কর্তা হতে হলে তার শেষে একটা পেশ লাগবে। কোনো নাউন যদি আলিফ লাম ছাড়া হয়, তাহলে সেই নাউনটা কর্তা হতে হলে দুইটা পেশ লাগবে। ক্লিয়ার? জি ক্লিয়ার সবার কাছে? জি উস্তাদ। না বুঝলে কিন্তু বলবেন, পরে বলবেন না কিছু বুঝি নাই। আমি আবারও বলছি, একটা নাউন কর্তা হওয়ার ক্ষেত্রে দুইটা অবস্থা, সিঙ্গুলার নাউন কিন্তু। একটা হচ্ছে সেটা আলিফ লাম যুক্ত, আর একটা হচ্ছে আলিফ লাম মুক্ত। আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে একটা পেশ হলে কর্তা বোঝাবে, আলিফ লাম মুক্ত হলে শব্দের শেষে দুইটা পেশ হলে কর্তা বোঝাবে। এবার ক্লিয়ার? জি জি আচ্ছা, এবার আমরা চলে যাব যে কোন সিঙ্গুলার নাউন, কোন সিঙ্গুলার নাউন কর্ম হতে হলে তার অবস্থাও দুইটা। যদি তার পূর্ব সেটা আলিফ লাম যুক্ত হয়, তাহলে দুই জবর, মানে যুক্ত হলে একটা জবর শব্দের শেষে, আর যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে কিন্তু একটা জবর, ওই দুইটা জবর। ক্লিয়ার? আবারও বলছি, যদি কোনো নাউন কর্ম হতে হয় তাহলে তার দুইটা অবস্থা, আলিফ লাম যুক্ত, আলিফ লাম মুক্ত। আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে একটা জবর, আলিফ লাম মুক্ত হলে শব্দ শেষে দুইটা জবর। ক্লিয়ার? জি জি। কারো কোনো প্রশ্ন আছে? একটা নাউন কর্ম হতে হলে হুম, আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এই দুইটা পদ্ধতির বাহিরে কিন্তু কর্তা কর্ম নির্ধারণ হওয়ার কোনো পথ নেই সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, কিন্তু বললাম সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এর বিকল্প কোনো পথ নাই। হয় আলিফ লাম যুক্ত, নইলে আলিফ লাম মুক্ত। যুক্ত হলে শব্দের শেষে হরকত হবে সিঙ্গেল পেশ, মুক্ত হলে শব্দের শেষে হরকত হবে ডাবল পেশ। কর্মর ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে এক হরকত হবে সিঙ্গেল জবর, আলিফ লাম যুক্ত হলে, আর আলিফ লাম মুক্ত হলে শব্দের শেষে ডাবল জবর, দুইটা। ডাবল জবর। ক্লিয়ার? জি আমার মন চাচ্ছে আমি আরো দুইটা পড়াই দিই, তাহলে একবারে পুরো সাবজেক্ট আপনার কমপ্লিট হয়ে যায়, কিন্তু এখন পড়াবো না, যেহেতু দ্বিবচনটা সামনে আছে মনে হয় আলাদা পার্ট। বুঝতে পেরেছেন? তবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই, যেহেতু আপনাদের এখানে কিন্তু দ্বিবচন গঠনের নিয়ম শেখানো হয়নি সম্ভবত, এই জন্য আমি একটু আইডিয়া দিব। তাহলে এইটুক সবাই তো বুঝতে পেরেছেন তো নাকি? জি তার মানে যে শব্দগুলো আলিফ লাম যুক্ত সেগুলো কর্তা হতে হলে শব্দের শেষে সিঙ্গেল পেশ হবে, পেশ হবে। আর যদি আলিফ লাম মুক্ত হয় ডাবল পেশ। কর্মের ক্ষেত্রে আপনার আলিফ লাম যুক্ত হলে সিঙ্গেল জবর, আলিফ লাম মুক্ত হলে ডাবল জবর। ঠিক আছে? এবার জি আচ্ছা, এবার আমরা চলে যাব, আমরা কিন্তু দেখেন মুসলিমুন লিখেছিলাম, মুসলিমুন লিখি, কাতিবুন লিখি, যাই লিখি না কেন সেটা কিন্তু দ্বিবচনের একটা নিয়ম আছে। দ্বিবচনের কি আছে? একটা নিয়ম আছে। যেমন এইটা মনে করেন এক বচন, মুসলিমুন। দ্বিবচনের নিয়ম কি জানেন? এই এক বচনের শেষে আপনার একটা আলিফ দিতে হবে, এই আলিফটা হচ্ছে মাদের আলিফ, আর এরপরে একটা জের নুন যুক্ত নুন দিতে হবে। এবার সবগুলো মিলায় দেখেন দ্বিবচন হয় কিনা। কি বললাম? শব্দের শেষে মাদের আলিফ দিতে হবে। এখন আমাকে বলেন, যারা মাদ শিখেছেন, আলিফের পূর্বে যদি দুই পেশ থাকে তাহলে সেটা কি মাদ হবে? জি না হবে না। তাহলে মাদ করতে হলে কি করতে হবে? দুই পেশকে আউট করে একেবারে পেশ। গায়েবান্ধায় পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাতে হবে? নুনের কাছে গায়েবান্ধায় পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে গায়ে- জবর, এরপরে আলিফ, দেখো ইজ ইকুয়াল টু
মুস মানি নি। পৃথিবীতে দ্বিবচনের আর কোনো পদ্ধতি নাই। বুঝতে পেরেছেন? এবার দেখেন কাতিবুন লিখেছিলাম আমি, একই নিয়ম। কা তি উন এখন দেখেন এখানে একই রুলস, একই মানে মানে থিওরি। এখানে একটা আলিফ দিব, মাদের আলিফ। মাদের আলিফ তো বোঝেন, আলিফ মাদ হচ্ছে আলিফ খালি, তার ডাইনে কি হবে? জবর আর তার পরে জের জের যুক্ত নুন। এবার দেখেন এটা আপনি লেখেন কা তি বাইশ বা, যেহেতু মাদ করলাম, আর এখানে কি দিলাম? বানি। নুনে জের বুঝতে পেরেছেন এবার? জি এবার দেখেন আমি আরো কিছু শব্দ দেখাই। যেমন আপনি দেখেন তলিবুন, তলিবুন মানে কিন্তু একজন ছাত্র। তাহলে এটা এক নিয়ম একই, প্লাস আলিফ মাদ জের যুক্ত নুন। এখন দেখেন তাহলে আলিফ মাদ করতে গেলে কি হবে? আলিফের পূর্বের অক্ষরে বায়ের উপরে কি দিতে হবে? হ্যাঁ, জবর দিতে হবে। বানি তলিবানি। ক্লিয়ার এবার? আচ্ছা, এবার দেখেন আমরা চলে যাব, এটা কিন্তু মাস্কুলিন এখন শিখতেছি, ফ্যামিলিনে কিন্তু আমরা এখনো যাইনি। মানে এটা আমি অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখতেছি, কারণ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে মাস্কুলিন ফ্যামিলিন সবগুলো কর্তা হলে কি হবে, দ্বিবচন হলে কর্তা হলে কি হবে, বহুবচন কর্তা হলে কি হবে, সব ইনশাআল্লাহ দেখাবো। এরপরে আমরা চলে যাব ওই মুসলিমুন শব্দটার বহুবচন করার নিয়ম। বহুবচন যখন সেটা বাক্যে সাবজেক্ট হবে, এখনো কিন্তু আমরা সাবজেক্টের মধ্যেই আছি। এখন দেখেন এটার নিয়ম হচ্ছে কি, ওয়াও মাদ। আমরা কিন্তু প্রায়, আমি একটা জিনিস বলি, মাদ শিখলে গ্রামার শিখতে সহজ। ওয়াও মাদ কাকে বলে? ওয়াও সাকিন, ডানে পেশ আর শেষে হচ্ছে জবর যুক্ত নুন। এবার মিলান, ওয়াও সাকিনের পূর্বে দুই পেশ থাকলে কি ওয়াও মাদ হবে? না জি না হবে না। তাহলে কি করতে হবে? একটা পেজ দিতে হবে, একটা পেশ একটা পেজকে মাইনাস করে দিতে হবে। মুস লি মু না। তাহলে এবার আপনি আপনি আপনার মনের মতন একটা শব্দ বলেন, যেমন মুআল্লিমুন। মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক। মুআল্লিমুন মানে একজন শিক্ষক। তাহলে এটা বহুবচনের একই নিয়ম, একই, ওয়াও মাদ নুনে জবর। তাহলে এখন কি হবে? মুসলিম মুআল্লিমুনা মুআল্লিমুনা, মুআল্লিমুনা। এবার দেখেন এইটা কিন্তু, এটাও কিন্তু সাবজেক্ট। তাহলে আমরা এবার আপনাকে বলবো, দেখেন তাহলে সিঙ্গেল নাউনে আমরা বলেছি যদি কর্তা হয় তাহলে দুইটা অবস্থা, আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষে সিঙ্গেল পেশ, আলিফ লাম মুক্ত হলে শব্দের শেষে ডাবল। দ্বিবচনের ক্ষেত্রে কর্তা হলে শব্দের শেষে আলিফ মাদ নুনে জের। কি বললাম? দ্বিবচনে সাবজেক্ট হতে হলে কি নিয়ম? আলিফ মাদ নুনে। আলিফ মাদ নুনে জের ওই যে একটু আগে পড়লাম আমরা, মুসলিমুনের দ্বিবচন কি ছিল? মুসলিমান মুসলিমানি। এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু ফাইল। আবার যদি বলি কাতিবুনের দ্বিবচনে সাবজেক্ট সাবজেক্ট ফর্ম কি হবে? কাতিবান কাতিবানি। যদি বলি তলিবুন দ্বিবচনে সাবজেক্ট কি হবে? তলিবান তলিবানি। আপনাদের বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা বোঝার কথা। যদি তারপরেও না বোঝেন সমস্যা নেই, ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন। এরপর কোনো বহুবচন যদি কর্তা হয়, মাস্কুলিন নাউন, তাহলে নিয়ম হচ্ছে শব্দের শেষে ওয়াও মাদ নুনে জবর। এর ব্যতিক্রম নিয়ম কিন্তু, এটাকে বহুবচন দুই প্রকার, এটা আমরা ওই আলোচনায় যাব না এখন। এই ধরনের বহুবচনের এই একটাই নিয়ম, বহুবচন বা দ্বিবচনের। এই ধরনের বহুবচন বলেছে কিন্তু আমি, সব বহুবচন না। তাহলে
আমরা বলেছি সিঙ্গেল মাস্কুলিন নাউন কর্তা হতে হলে আলিফ লাম যুক্ত হলে কি হবে? এক পেশ পেশ হবে। শেষে পেশ হবে। শেষে সিঙ্গেল পেশ। আলিফ লাম মুক্ত হলে শেষে ডাবল পেশ। ডাবল পেশ ইসে যদি দ্বিবচন সাবজেক্ট হতে হয় তাহলে আলিফ লাম যুক্ত হোক মুক্ত হোক সকল অবস্থায় একই নিয়ম। কি হবে সেটা? আলিফ মাদের আলিফ মাদ পরে নুনে জের। জের। হুম, তাহলে আমরা দ্বিবচনে সাবজেক্টের অবস্থা কি বললাম? আলিফ লাম যুক্ত হোক আলিফ লাম মুক্ত হোক শব্দের শেষে আলিফ মাদ নুনে জের। নুনে জের আলিফ মাদ নুনে জের দ্বিবচনের নিয়ম। বহুবচনের নিয়ম হচ্ছে সেটা আলিফ লাম যুক্ত হোক, আলিফ লাম মুক্ত হোক উভয় ক্ষেত্রে একই নিয়ম, শব্দের শেষে ওয়াও মাদ নুনে জবর। বুঝতে পেরেছেন? জি। তার মানে শুধু আলিফ লামের সাথে মানে ভিন্নতা আসে শুধু সিঙ্গুলার নাউনে, কিন্তু ডুয়েল বা দ্বিবচন আর প্লুরাল বহুবচনের ক্ষেত্রে মাস্কুলিনের ক্ষেত্রে আলিফ লাম আসুক বা না আসুক দ্বিবচনে সাবজেক্ট হলো আলিফ মাদ নুনে জের, বহুবচনে সাবজেক্ট হলো আলিফ মাদ ওয়াও মাদ নুনে জবর। বেশি পড়াবো না, এইটুকু মনে রাখতে পারলে আল্লাহ চাইলে আগামী ক্লাসটা হবে আপনাদের জন্য আরো বেশি আনন্দদায়ক। কারণ আপনারা যা শিখলেন এইটা শিখতে আমাদের সময় লেগেছে বলতে পারেন 4-5 বছর স্টুডেন্ট লাইফে।